গুড আফটারনুন। গুড আফটারনুন। আজকে তোমাদের ম্যাথের ক্লাস স্টার্ট হবে। শোনো, আগের দিন তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস স্টার্ট করেছিলাম, তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা তোমাদের করানো যায়নি কারণ নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল বলে ওটা স্টপ হয়ে গেছিলো। আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা আবার পরেই করাবো। আজকে তোমাদের যেটা হবে, আজকে নাম্বার সিস্টেমের ক্লাস হবে, ঠিক আছে? নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা তত্ত্ব, আজকে এটার ক্লাস হবে। ওকে, ম্যাথের দেখবে ফার্স্টের দিকে তোমাদের নাম্বার সিস্টেম, ডেসিমালস, ফ্র্যাকশন, হ্যাঁ, দশমিক, তারপরে ভগ্নাংশ, যে সংখ্যাগুলো রয়েছে সেই পদ্ধতিটা আজকে তোমাদের শেখাবো, ঠিক আছে? তো প্রথমে আমি একদম বেসিক চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার সংখ্যা তত্ত্ব কীরকম হবে প্রথম থেকে দেখো। আগে প্রথমে ইন্ট্রোডাকশন নিতে হবে যে মানে সংখ্যা বলতে কি বোঝায়, ঠিক আছে? আমাদের কি কি সংখ্যা আছে সেইগুলো, মানে ক্লাসিফিকেশন, শ্রেণী বিন্যাস, যেটা সংখ্যা কত রকমের হয়, ঠিক আছে? নাম্বারস কত রকমের হয়। দেখো, নাম্বারস জেনারেলি অল ওভার ওয়ার্ল্ডে দু রকমের নাম্বারস আছে। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, ঠিক আছে, এগুলোকে ইংলিশে বলা হয় রিয়েল নাম্বারস। আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা, বা এটাকে বলা হয় ইংলিশে তোমার হচ্ছে ইমাজিনারি নাম্বার, বা ঠিক আছে, ইমাজিনারি নাম্বার বলা হয়, ঠিক আছে? বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা, ঠিক আছে? এবার বাস্তব সংখ্যা যেগুলো, বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বারস বলতে তোমার রিয়েল নাম্বার হচ্ছে যে কিরকম বলতো, যে রিয়েল নাম্বারের যে শ্রেণীটা, যে লাইনটা তোমরা দেখতে পাও, ধরো মাঝখানে 0, তারপরে 1 2 3 4 করে পজিটিভ ডাইরেকশানে, হ্যাঁ, এরকম যে এগোচ্ছে পজিটিভ ইনফিনিটি অবধি, এগুলো হচ্ছে রিয়েল নাম্বার। আবার নেগেটিভ ডাইরেকশানে -1 -2 -3 এরকম করে নেগেটিভ ডাইরেকশানে যেটা এগোচ্ছে সেটা হচ্ছে আমার, এগুলো হচ্ছে আমার মাইনাসগুলো, এগুলো আমার রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, এগুলো সবই বাস্তব সংখ্যা, ঠিক আছে? আর অবাস্তব সংখ্যা যেগুলো হয়, যে এই লাইনে যেগুলো থাকে না, এই লাইনে যেগুলোকে প্রকাশ করা যায় না, সেটা অবাস্তব সংখ্যা। আমি বলছি, বাস্তব সংখ্যা দু রকমের হয়। বাস্তব সংখ্যা ফার্দার দু রকমের হয়, যেমন মন দিয়ে শুনবে তুমি প্রথম থেকে ক্লাসটা প্রত্যেকে। মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ঠিক আছে? মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। কাকে মূলদ সংখ্যা বলে, কাকে অমূলদ সংখ্যা বলে? হ্যাঁ, মূলদ সংখ্যা হচ্ছে যেটাকে বলা হয় রেশনাল নাম্বার ইংলিশে, আর ইরেশনাল নাম্বার, ঠিক আছে? রেশনাল, ইরেশনাল। আচ্ছা, মূলদ সংখ্যা হচ্ছে তোমার, যে সাপোজ ধরো কোন সংখ্যাগুলো মূলদ সংখ্যা, যেমন এক্সাম্পল উদাহরণ নাও, যেমন ধরো 2 এর 3 বা 36, মানে পূর্ণ সংখ্যা 35, ঠিক আছে? 35, এগুলো সবই 5 এর 4, এগুলো সবই হচ্ছে আমার মূলদ সংখ্যার মধ্যে পড়ছে, ঠিক আছে? মূলদ সংখ্যার মধ্যে পড়ছে। বা ধরো বললাম -5 এর 4, ঠিক আছে? নেগেটিভ নাম্বারগুলো আমার মূলদ সংখ্যা, নেগেটিভ নাম্বারগুলো আমার মূলদ সংখ্যা, মানে সবই তো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যারই দুটো ভাগ হচ্ছে, মূলদ, অমূলদ। আর অমূলদ কোনগুলো হচ্ছে, অমূলদ সংখ্যা, এগুলো হচ্ছে সব মূলদ সংখ্যার উদাহরণ। এগুলো হচ্ছে যে সব মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার উদাহরণ। মূলদ সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাকে এক মিনিট, দেখো মূলদ সংখ্যা উদাহরণ তো এটা হলো। এবার দেখো যেটা হচ্ছে যে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যার উদাহরণ যদি ধরি, তাহলে যেটা হচ্ছে, দেখো যে সংখ্যাকে, ঠিক আছে, যেসব সংখ্যাকে p/q আকারে লেখা যায়, ঠিক আছে, যেসব সংখ্যাকে p/q আকারে লেখা যায় সেগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। যেখানে p আর q হচ্ছে অখণ্ড সংখ্যা, আর q যেটা হচ্ছে সেটা হচ্ছে নট ইকুয়াল টু 0,
ঠিক আছে, কিউটা নট ইকুয়াল টু 0। পি আর কিউ আকারে যেখানে লেখা যায়, আর পি আর কিউ হচ্ছে যে অখণ্ড সংখ্যা হতে হবে, অখণ্ড সংখ্যা লিখেছি, অখণ্ড সংখ্যা হতে হবে, আর কিউ নট ইকুয়াল টু 0 হতে হবে। ঠিক আছে, অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা কিউ নট ইকুয়াল টু 0, মানে পি বাই কিউ আকারে এবারে এই ভগ্নাংশটার মধ্যে লেখা যায়। যেমন আমি যদি বলি 36, 36 মানে 36/1, বা আমি যদি বলি তোমাকে যে 2/3, 2/3 মানে 2 পি বাই কিউ, এখানে পিটা 2, কিউটা হচ্ছে 3, 36-এর মধ্যে ওপরেরটা হচ্ছে পি, নিচেরটা হচ্ছে কিউ। ঠিক আছে, এরকম পি বাই কিউ এই ভগ্নাংশ আকারে যেটা লেখা যাবে সেটাই হচ্ছে হ্যাঁ কি বলছো মূলত কোনটা? মূলদ, মূলদ সংখ্যাই বলছি। মূলদ কেন বলছি, যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় সেই সংখ্যাগুলোই হচ্ছে তোমার মূলদ সংখ্যা। ঠিক আছে, সেই সংখ্যাগুলোই হচ্ছে তোমার মূলদ সংখ্যা। আর যেগুলো যেগুলো ঠিক আছে পি বাই কিউ, আর যেগুলো অমূলদ কোণগুলো হচ্ছে, অমূলদ কোণগুলো হচ্ছে অমূলদ, মানে যেগুলো হচ্ছে যে অমূলদ, মানে যেগুলোকে এই পি বাই কিউ আকারে যেগুলোকে প্রকাশ করা মানে নট ইকুয়াল টু পি বাই কিউ, পি বাই কিউ আকারে যেগুলোকে প্রকাশ করা যাবে না। যেমন কোনগুলো, এক্সাম্পল যেমন আমি বলছি, ধরো আমি তোমাকে বললাম, এবার আমি যদি এখানে ধরো আমি তোমাকে বললাম √37, √37 ওপরেরটা কিন্তু আমার মানে এটা পি বাই কিউ আকারে লিখতে গেলে ওপরে কিন্তু আমার অখণ্ড সংখ্যা হতে হবে, পি আর কিউ দুটোকেই কিন্তু অখণ্ড হতে হবে, ইন্টিজার। অখণ্ড মানে হচ্ছে যে অখণ্ড সংখ্যা, কোনো এখানে কোনো রুট ফুট কোনো ফ্র্যাকশন কিছু থাকলে বা পয়েন্ট ফয়েন্ট ওরকম হবে না, অখণ্ড হতে হবে সংখ্যাটা, মানে একদম অখণ্ড, 12, 13, 15, 20 এরকম। এবার √37 যদি করো একে ঠিক অখণ্ড নির্দিষ্ট সংখ্যায় ভাঙা যাবে না। ঠিক আছে, সেজন্য এই যে এই √37 এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা, এটা অমূলদ। বা যে কোনো রকমের করণী, করণী করণীগুলো সব অমূলদ। ঠিক আছে, যেমন করণী বলতে শুধু √37 নয়, কিন্তু ধরো √13, √15, হ্যাঁ এই √17 বা এই √20, 20 মানে 5, ধরো 10 দুগুণে 20, তো মানে 20 মানে ধরো তুমি এটা বললে যে 20 মানে 2 × 2 × 5, 2 দুগুণে 4, তাহলে দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আসবে, 2√5। এটাও কিন্তু আমার এই যে √5 আছে, এটাও কিন্তু আমার অমূলদ সংখ্যা, এটা আমার অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে মূলদ অমূলদ। এবার পয়েন্টে আসি, মানে করণীগুলো সবই অমূলদ সংখ্যা। ঠিক আছে, ফ্র্যাকশন, এবার ফ্র্যাকশনে পয়েন্টে দেখো, ধরো পয়েন্ট, ধরো বললাম 0.3, এটা কি হবে 0.3 মানে 3/10, 3/10, 0.3 মানে, তাহলে এটা তো পি বাই কিউ আকারে লেখা গেল, প্রকাশ করা গেল, পি কিউ অখণ্ড সংখ্যা, কিউ নিচেরটা নট ইকুয়াল টু 0, তাহলে 0.3 এটা কিন্তু আমার মূলদ সংখ্যা, এটা আমার মূলদ সংখ্যা। না না, হর লব ওরকম কোনো ব্যাপার না, লব হর ছোট বড় কোনো ব্যাপার না, লব বড় হতেই পারে। ধরো এখানে আমি দিলাম 100/3, ঠিক আছে, 100/3ও হচ্ছে তোমার মূলদ সংখ্যা। ওপরেরটাকে কি বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। ঠিক আছে, তাহলে 100 ওপরেরটা লব হলো, নিচেরটা হর হলো, 100/3, 100/3ও একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, এটাও একটা মূলদ সংখ্যা। আবার 3/100 যদি বলি তাহলে সেটাও একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, এটাও মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা মানেই পি বাই কিউ আকারে লেখা যাবে এরকম সংখ্যা, যেখানে পি কিউ দুটোই অখণ্ড হতে হবে, আর যেগুলো একইভাবে লেখা যাবে না সেগুলো তোমার সব অমূলদ সংখ্যা। ঠিক আছে, বুঝতে পারছো? এবার তাহলে অমূলদ সংখ্যা মানে, এবার অমূলদ তাহলে কি হলো, যে কোনো রকম করণী, যে কোনো করণী, করণীকে কোনো নির্দিষ্ট, যদি আমি এখন বলি √36, √36, √36 মানে হচ্ছে 6, 6 মানে 6/1 মানে পি বাই কিউ আসছে এখানে, মানে এটা তোমার মূলদ সংখ্যা। ঠিক আছে, এটা তোমার মূলদ সংখ্যা, পি বাই কিউ আকারে লেখা গেল, এটা তোমার মূলদ সংখ্যা। √36 করণী নয় কিন্তু, কিন্তু √37, √35 এগুলোর কোনো নির্দিষ্ট কোনো মান নয়, অখণ্ড কোনো সংখ্যা আসবে না, সেজন্য ওগুলো সব অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা, এবার আমি ডেসিমাল থেকে দেখো, আর একটা জিনিস হয়, মানে ডেসিমাল যেটাকে বলে, ডেসিমাল না দু রকমের হয়। ডেসিমাল মানে যেটাকে আমরা বলছি দশমিক, দশমিক কিন্তু দশমিকগুলো মানে এই যে রেশনাল মূলদ সংখ্যার মধ্যে তাহলে কি পড়ছে, মূলদ সংখ্যার মধ্যে এই যে মূলদ সংখ্যার মধ্যে তোমাদের মানে দুটো জিনিস পড়ছে, একটা হচ্ছে যে
অখণ্ড সংখ্যাগুলো তোমার সমস্ত অখণ্ড সংখ্যা, যে কোনো অখণ্ড সংখ্যা 12, 15, 13, 14 যে কোনো অখণ্ড সংখ্যা মূলদ সংখ্যা। আর ফ্র্যাকশন বা ডেসিমাল মানে দশমিক, দশমিকের মধ্যে কোন দশমিকগুলো মূলদ, সব দশমিক মূলদ নয়, ঠিক আছে। দশমিকগুলোর মধ্যে মানে ভালো করে দেখো, যে দশমিকগুলোকে তুমি তুমি ভগ্নাংশে কনভার্ট করতে পারবে, সেই দশমিকগুলোই হচ্ছে, যে দশমিকগুলোকে ভগ্নাংশে প্রকাশ করা যায়, ঠিক আছে, তা সেগুলোই হচ্ছে তোমার মূলদ সংখ্যা। তাহলে কি হলো, মানে দশমিকগুলো যেগুলো যেগুলো মানে যে দশমিকগুলো ভগ্নাংশে প্রকাশ করা যায়, তার মানে কি সব দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়? যায় না, ঠিক আছে। কোন দশমিকগুলোকে ভগ্নাংশে প্রকাশ করা যায়? এবার দেখো, সেগুলো হচ্ছে মূলদ, আর যে দশমিকগুলোকে ভগ্নাংশে প্রকাশ করা যায় না সেই দশমিকগুলো হচ্ছে অমূলদ। করণী হলো তাহলে অমূলদ, তারপরে হচ্ছে যে যেগুলোকে প্রকাশ করা যায় না সেগুলো অমূলদ, যে দশমিকগুলো। তাহলে এবার এক্সাম্পল দিই। হ্যাঁ, মাইনাস কি লিখেছো? 5/2। হ্যাঁ, 5/2 তোমার মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, মূলদ সংখ্যা হবে, বুঝতে পেরেছো তো? বাদশান, তুমি যেটা লিখেছো সেটা মূলদ সংখ্যা। আচ্ছা, এবার দেখো তাহলে মূলদ সংখ্যা কোনটা হবে না, অমূলদ সংখ্যা এবার কোনটা, কোন দশমিককে দু রকম ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার সসীম দশমিক, আর একটা হচ্ছে অসীম দশমিক। সসীম অসীম মানে টার্মিনেট করছে একটা, টার্মিনেট করছে না, 1-3 মূলদ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সসীম দশমিক, অসীম দশমিক। সসীম মানে হচ্ছে, সসীম মানে কি, দশমিক মানে ধরো একটা উদাহরণ দিই, সসীম মানে হচ্ছে তোমার হচ্ছে 0.2, ঠিক আছে, মানে 0.2 মানে হচ্ছে 2/10, ঠিক আছে, বা ধরো 2/10, এটা হচ্ছে সসীম দশমিক, কারণ ধরো 2/10 মানে ধরো 1/5, মানে এরকম ভাবে আমি পয়েন্ট বসালাম, 0, 5 দুগুণে 10 আসছে তো, মানে আমার এই যে সসীম মানে একটা শেষ হয়ে যাচ্ছে, শেষ হচ্ছে, দশমিকটা একটা জায়গায় গিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে। এই 0.2 এর পরে আর কিছু নেই, 0.2, 1/5 মানে 0.2, 0.2-তে গিয়ে এটা এন্ড হয়ে গেল, এটা সসীম দশমিক। সসীম দশমিক, এটা একটা উদাহরণ সসীম দশমিক। 0.5, হ্যাঁ, এগুলো সসীম দশমিক। 0.3 এগুলো সসীম দশমিক। 0.45 এরকম সসীম দশমিক আছে, অনেক কিছু। 0.75 মানে সসীম, যেখানে এখানেই শেষ হচ্ছে, আর কিছু নেই এরপরে। 0.5 মানে 0.5, 0.3 মানে 0.3, এটাই সসীম দশমিক, বুঝতে পারছো তো? আর অসীম দশমিক কোনটা? অসীম মানে নন টার্মিনেটিং। কোনগুলো বলো তো অসীম দশমিক? ধরো আমি একটা ভগ্নাংশ বলছি, ধরো 1/3, 1/3কে যদি তুমি এবার দশমিকে পরিণত করতে চাও, তাহলে 1 এরকম লিখলে, পয়েন্ট দিয়ে এরকম 0 লিখবে, ঠিক আছে। হ্যাঁ, 3.33, এটা হচ্ছে তোমার, তুমি যেটা লিখেছো ওটা হচ্ছে অসীম দশমিক। যেমন এই যে 0.3 দিলাম, 3×3=9, 1 আবার 0 বসলো, আবার 3×3=9, আবার 1 পয়েন্টের জন্য আবার 0, আবার 3×3=9, হ্যাঁ, এরকম করে চলতে থাকবে। এরকম করে পয়েন্ট মানে ভাগফলটা যেটা, এই ভাগফলটা 3 করে চলতে থাকছে। এই দশমিকটা হচ্ছে অসীম দশমিক। এবার এই দশমিকেরও আবার একটা নাম আছে। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস সেট দেওয়া হবে তো, চ্যাপ্টার ওয়াইজই প্র্যাকটিস সেট দেওয়া হবে অবশ্যই। আজকে এটার ওপরই প্র্যাকটিস সেট দেবো, ঠিক আছে, এটার ওপরই প্র্যাকটিস সেট দেবো আমি। আচ্ছা, তো 0.333 এরকম চলতে থাকছে। তো এই যে চলতে থাকছে, তাহলে এই দশমিকটাকে, এই অসীম দশমিকটাকে, এই দশমিকটাকে বলা হয় কি বলতো? রেকারিং দশমিক, মানে পুনরাবৃত্ত দশমিক, ঠিক আছে, আবৃত দশমিক।
পুনরাবৃত্ত, আবৃত হয়ে যাচ্ছে, পুনরায় আবৃত হচ্ছে। সেই জন্য এই দশমিকটাকে, এই যে অসীম দশমিককে ওই জন্য দুরকম ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অসীম দশমিকের মধ্যে একটা হচ্ছে পুনরাবৃত হয়, আর একটা হচ্ছে অপুনরাবৃত। ঠিক আছে, পুনরাবৃত অপুনরাবৃত। পুনরাবৃত মানে হচ্ছে যে তোমার রেকারিং, ইংলিশে এটাকে বলে রেকারিং ডেসিমাল। আর অপুনরাবৃত হচ্ছে যে নন রেকারিং বা নন রিপিটিং, রিপিট হচ্ছে না, নন রেকারিং বা নন রিপিটিং ডেসিমাল বলা হয়। আর এটাকে রিপিটিং বা রেকারিং ডেসিমাল বলা হয়। ঠিক আছে, ইংলিশ বাংলা দুটোই আমি লিখলাম। তাহলে পুনরাবৃত অপুনরাবৃত দশমিক কোনটা বুঝতে পারলে, এইগুলো হচ্ছে পুনরাবৃত দশমিক। আবার অসীমের মধ্যে অপুনরাবৃতও আছে। অপুনরাবৃত দশমিকগুলো কিন্তু তোমার, অপুনরাবৃত দশমিকগুলো কিন্তু তোমার ভগ্নাংশে পরিণত করতে পারবে না তুমি। যেমন ধরো আমি তোমাকে একটা অপুনরাবৃতর একটা এক্সাম্পল দিই। যেমন ধরো এরকম 0.10, 1 দুটো জিরো, 1 তিনটে জিরো, 1 চারটে জিরো, হয়েই যাচ্ছে, ডট 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 দিয়ে দিলাম, মানে এই যে ডট ডট দিয়ে দিলাম মানে এটা কিন্তু অপুনরাবৃত। কোনো কিছু দেখো 10, তারপরে আবার 100, তারপরে আবার 1000, তারপরে আবার 10,000, ধরো 10,000 হবে, তারপরে আবার একটা শূন্য আবার বেড়ে যাবে। ঠিক আছে, এই দশমিকগুলো হচ্ছে অপুনরাবৃত, পুনরাবৃত হচ্ছে না। পুনরাবৃত মানে যেমন ধরো 0.3333, এগুলো 0.818181, ধরো একই ডিজিট, বা 0.39339, ধরো এরকম ভাবে। ধরো আমি বলছি যে একই সংখ্যা দুটো ডিজিট হোক, তিনটে ডিজিট হোক, বা একটা ডিজিট হোক, এখানে 3 যেমন একটা সংখ্যা, একটা সংখ্যাই পুনরাবৃত হচ্ছে। 81 81 81 দুটো করে সংখ্যা পুনরাবৃত হচ্ছে। ঠিক আছে, 521 521 521 521 521 521 করেই পুনরাবৃত হচ্ছে। ঠিক আছে, এইগুলো কিন্তু পুনরাবৃত দশমিক। এগুলো অসীম, অসীম অসীম মানে এগুলো শেষ হচ্ছে না, শেষ হচ্ছে না, অসীম দশমিকের মধ্যেই পড়ছে, কিন্তু পুনরাবৃত। আবার কিছু অসীম দশমিকের মধ্যে অপুনরাবৃত আছে, যেমন এটা হচ্ছে একটা উদাহরণ। এই অসীম অপুনরাবৃত দশমিকগুলোকে, এইগুলোকে অমূলদ সংখ্যা বলা হয়, কারণ এগুলোকে তুমি কিছুভাবেই p/q আকারে কনভার্ট করতে পারবে না, দশমিক থেকে তুমি ভগ্নাংশে আনতে পারবে না। এই দশমিকগুলো, এইগুলো হচ্ছে অপুনরাবৃত তোমার অসীম দশমিক, যেগুলোকে তোমার বলা হয় অনাবৃত বলা হয়। আবৃত দশমিক, অনাবৃত দশমিকও বলা হয় অনেক সময়, আবৃত অনাবৃত। অনাবৃত দশমিকগুলোকে তোমার এই অনাবৃত অসীম দশমিকগুলোকে অমূলদ সংখ্যা বলা হয়। আর আবৃত দশমিক, অসীম হলেও আবৃত দশমিক বা পুনরাবৃত দশমিক, এগুলো কিন্তু তোমার মূলদ সংখ্যা, এগুলো মূলদ সংখ্যা। ঠিক আছে, এমনিতে সসীম দশমিক তো অবশ্যই মূলদ। আমি বলেছিলাম যে দশমিক দু রকমের, সসীম অসীম। সসীমগুলো তো অবশ্যই মূলদ সংখ্যা। অসীমের মধ্যেও পুনরাবৃত বা আবৃত দশমিকগুলো, যেগুলো পৌনগণিক বলা হয়, সেগুলো হচ্ছে তোমার মূলদ, কিন্তু অপুনরাবৃত অনাবৃত দশমিকগুলো হচ্ছে অমূলদ। মনে থাকবে? মনে থাকবে? বলো। অসীম মানে যেটা শেষ হচ্ছে না, এই যে শেষ হচ্ছে না, 1/3 তুমি ভাগ করতে করতেই যাবে, এই যে 1/3 শেষ হচ্ছে না। অসীম মানে কি শেষ হবে না, 1/9, তুমি 1 এখানে পয়েন্ট বসিয়ে 0, 9 আবার 1 পয়েন্টের জন্য 0, 9 তোমার এরকম করে চলতেই থাকবে, আবার 9 যে চলতেই থাকবে। ঠিক আছে, এটা তো দেখাতে পাচ্ছি ভগ্নাংশ, এটা ভগ্নাংশে দেখাতে পাচ্ছি, তার মানে এটা কিন্তু p/q দেখাতে পাচ্ছি, মূলদ সংখ্যা, কিন্তু এটাকে আমি দেখাতে পারবো না ভগ্নাংশ। এটার ভগ্নাংশ কি রূপ আমি দেখাতে পারবো না, এটার রূপটাই দশমিক রূপই, এটা দশমিক রূপই আছে, শুধু ভগ্নাংশ রূপ নেই। ভগ্নাংশ রূপ থাকলে তো মূলদ সংখ্যা হয়ে যেত। সেই জন্য এটা হচ্ছে তোমার অসীম পুনরাবৃত, মানে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ অমূলদ মোটামুটি ক্লিয়ার হলো? বলো, প্রত্যেকে বলো। ঠিক আছে, এবার তোমাদের একটা কোশ্চেন আসে, এই যে এইখান থেকে, মানে এরকম সংখ্যা থেকে, এগুলোকে পৌনগণিক বলা হয়, এই ডেসিমালগুলোকে, দশমিকগুলোকে পৌনগণিক বলা হয়। ঠিক আছে, পৌনগণিক বলা হয়। তো এই পৌনগণিক থেকে, পৌনগণিক বা তোমার হচ্ছে আবৃত দশমিক থেকে ভগ্নাংশে রূপান্তর। পৌনগণিক বা আবৃত দশমিক থেকে ভগ্নাংশে রূপান্তর, এটা কিন্তু তোমাদের আসে,
ঠিক আছে, ভগ্নাংশে রূপান্তর মানে কি, মানে আমি তোমাকে পৌনগণিক, মানে পৌনগণিক কেন বলা হয় বলো তো, এই যে 0.11, এই যে আমি একটা 0.11টা লিখবো না, ধরো 0.333 এরকম লিখছি, এই যে 0.3333 এরকম ডট 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 যে লিখছি, এটা মানে 0.3 এর মাথায় একটা পয়েন্ট বসিয়ে দিলাম, বারবার 3 না লিখে 0.3 লিখে তিনটাই বারবার রিপিট হচ্ছে বলে 3-এর মাথায় একটা পয়েন্ট বসিয়ে দিলাম, এটাকে ইংলিশে পয়েন্টেড ডেসিমাল বলে, আর বাংলায় পৌনগণিক বলে বা আবৃত দশমিকও বলে। ঠিক আছে, আবৃত দশমিকও বলে। তাহলে এটা হচ্ছে তোমার পৌনগণিক বা আবৃত দশমিক। ঠিক আছে, বা ধরো এই যে 0.818181 ডট ডট ডট, এখানে 81 রিপিট হচ্ছে বারবার করে, আবৃত হচ্ছে, তাহলে 8 আর 1 দুটো ডিজিটের মাথায় আমি দুটো পয়েন্ট বসিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে, এটা পৌনগণিক। ঠিক আছে, পৌনগণিক রূপ বা আবৃত দশমিক রূপ। এবার তোমাকে এখান থেকে তোমাকে বলতে হবে যে এগুলো তো আমরা বললাম মূলদ সংখ্যা, এগুলো মূলদ সংখ্যা, এগুলো তো নিশ্চয়ই একটা দশমিক রূপ আছে, ওই এই ভগ্নাংশের রূপ আছে, এই ভগ্নাংশ রূপটা তোমাকে দেখাতে হবে যে ভগ্নাংশ রূপটা কি, এর ভগ্নাংশ রূপটা কি, এর ভগ্নাংশ রূপটা কি করে বার করবে এখান থেকে। এটা মানে তোমরা জানো যে এটা মানে 1/3, কি করে 1/3 হলো, ঠিক আছে, বা এটা মানে এর ভগ্নাংশ রূপটা কি, কি করে বার করবে দেখো। প্রথমে এটা দেখো, প্রথমটাই দেখাচ্ছি, এটা 1/3 কি করে আসছে এটা থেকে, এটা তো সবাই আমরা 0.333 এখানে 1/3 থেকে পেলাম, তো এখানে দেখো আমি এটা এই যে 1/3 থেকে আমরা পেয়েছিলাম, তো 0.3333 পেয়েছিলাম, 1/3 রূপটা আমি এখান থেকে কি করে পাবো, এখান থেকে কি করে আমি 1/3 পাবো, কিভাবে কনভার্ট করব দেখো। এই যে এই 1.3 আছে, তো ভগ্নাংশ রূপ মানে ওপরে থাকবে p/q থাকবে, লব আর হর থাকবে, লবে 3 বসাবে ওপরে, যেহেতু 3টা রিপিট হচ্ছে বারবার, 3টা যেহেতু আবৃত হচ্ছে, 3 বসাবে ওপরে, আর 3 একটা সংখ্যা বারবার রিপিট হচ্ছে, সেজন্য একটা 9 নিচে বসবে, একটা 9 নিচে বসবে। ঠিক আছে, তাহলেই হয়ে গেল, কনভার্সন হয়ে গেল, 3/9, 3-এর 9কে কাটাকুটি করলে 1/3 আসে। বুঝতে পারলে প্রত্যেকে? ঠিক একই রকম ভাবে এই যে 0.81 দেখতে পাচ্ছ, তার মানে এখানে আমি লব আর হর কি হবে, এর p/q কি হবে, 81, 81 বারবার করে রিপিট হচ্ছে, আবৃত হচ্ছে, তাহলে 81 ওপরে লিখবো, ওপরে 81 লিখবো, যেটা রিপিট হচ্ছে, আর নিচেটা সবসময় 9 দিয়ে হবে, 9 দিয়ে হবে, দুটো সংখ্যা রিপিট হয়েছে বারবার করে, 8 আর 1, ওই জন্য নিচে তুমি দুটো 9 বসাবে, নিচে দুটো 9 বসবে। এবার তুমি যদি 9 দিয়ে কাটো, ওপরে 9 9 81, 9 11 99, তার মানে এই যে 0.81 এর দশমিক রূপ হচ্ছে এইটা 9/11, 9/11, এটা হচ্ছে দশমিক রূপ। ঠিক আছে, এগুলো সব কিন্তু মূলদ সংখ্যা, বোঝা গেল? আচ্ছা, এবার কনভার্সন দেখো, যদি আমি তোমাকে বলি 0.6 মাথায় পৌনগণিক, এর ভগ্নাংশ রূপ কি হবে, 0.6 মাথায় পৌনগণিক, এর ভগ্নাংশ রূপ কি হবে, করো প্রত্যেকে করো। ওপরে 6, নিচে 9, ঠিক আছে, তাহলে 3 দিয়ে কাটলে 2/3। কি তোমরা উত্তর দিচ্ছ না? উত্তর দিতে হবে তো সঙ্গে সঙ্গে, বুঝতে পারছো আমার কথা, বুঝতে পারছো তো? ভেরি গুড। আচ্ছা, এবার দেখো, এবার আর একটা দেখো, এটা বলো 0.018, এর ভগ্নাংশ রূপ কি হবে, এর ভগ্নাংশ রূপ কি হবে বলো। পৌনগণিক, অ্যাকচুয়ালি ওটা পৌনপুনিক বলে, পৌনপুনিকও মানে অনেক সময় পৌনগণিক বা পৌনপুনিকও বলে এটাকে, পৌনপুনিক, এটাকে পৌনপুনিক সবও বলা হয়, পৌনপুনিকটাই ঠিক হয়, গণিক আগে বলা হতো, এখন পৌনপুনিক বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো
0.0818 এটাকে কি করে কনভার্ট করবে, এটাকে ভগ্নাংশের রূপ কিভাবে দেবে? এটাকে, এটা ওপরে হচ্ছে যে 3খানা, এটা 018, এবার 018 তুমি এখানে ওপরে 018 লিখবে, আর নিচে হচ্ছে দেখো এটা মাথায় বার দিয়েছি আমি, হ্যাঁ অনেক সময় বার দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে, পয়েন্ট সবসময় দেওয়া হবে তার কোনো মানে নেই, বার দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, মানে এই যে দুটো ডট, এই যে এখানে 81 তো এটাকে এরকম 81.81 বার বা 0.3 মাথায় বার দিয়েও অনেক সময় পৌনপুনিককে রিপ্রেজেন্ট করা হয় বার দিয়ে, তার মানে এই তিনটে সংখ্যা রিপিট হচ্ছে, এটাই বোঝা 081 081 0, তাহলে ওপরে 081 বসলো আর নিচে হচ্ছে 081, তিনটে 9 নিচে বসবে। আচ্ছা তিনটে 9 মানে অ্যাকচুয়ালি 18/999 হচ্ছে, 9 দিয়ে কাটছে, 9 2 18, হ্যাঁ 2/111, ঠিক আছে, বুঝতে পেরেছো প্রত্যেকে কনভার্সনটা? আচ্ছা এইবার দেখো, এতক্ষণ আমি তোমাদের যেগুলো দেখালাম এগুলো সবই এই পয়েন্টের আগে কিছু নেই, মানে পয়েন্টের আগে সবই জিরো আছে, এই যে পয়েন্টের আগে সবই জিরো আছে, সব জিরো আছে, ঠিক আছে, জিরো আছে পয়েন্টের আগে। এবার পয়েন্টের আগে যদি জিরো না থেকে ধরো এরকম থাকতো, ধরো 1.06, ঠিক আছে, এটার মাথায় বার দিয়েছি, এটার দশমিক রূপ কত হবে? 06 এর মাথায় বার আছে, তাহলে এটার দশমিক রূপটা কিরকম হবে? এটার দশমিক রূপটা এরকম হবে, দেখো যে ভালো করে দেখো, এখানে ওপরে হচ্ছে যে ওপরে মানে দশমিক রূপ মানে লব আর হর কি হবে? দশমিক, এখানে যদি পয়েন্টের আগে জিরো না থেকে কোনো সংখ্যা থাকে, মানে এক ঘর গেছে, এক ঘর যাওয়ার পরে, এক ঘর ভাগ গেছে, ভাগ যাওয়ার পরে আর কি, তারপরে তোমার আবৃত দশমিক আবৃত হয়েছে, রিপিট হয়েছে, ডেসিমালগুলো রিপিট হয়েছে, তাহলে এক ঘর গেছে, বুঝতে পেরেছো তো? তাহলে এখানে ওপরে যখন বসাবে তখন তুমি 106 পুরো বসাবে, 106 106 যা দেখতে পাচ্ছ তুমি, পয়েন্ট তখন ভাববে না, 106 যা দেখতে পাচ্ছ পুরোটা এখানে বসাবে, ঠিক আছে, বসানোর পরে বিয়োগ দেবে, কত বিয়োগ দেবে বলো তো? বিয়োগ দিতে হবে, কত বিয়োগ দেবে বলো তো? এই যে এখানে 06 বাদ দিয়ে যার মাথায় পয়েন্টের ডেসিমাল নেই, মানে পৌনপুনিক নেই, আবৃত দশমিক নেই, তাকে বাদ দিতে হবে, বিয়োগ দিতে হবে, যা আছে সে পয়েন্টের আগে পরে দেখবে না, উপরেরটা করার সময় আমরা উপরেরটা করার সময়, নিচেরটা করার সময় পয়েন্টের পরে সংখ্যা নিতে হয়, উপরেরটা করার সময় সব পুরোটা পয়েন্ট তখন ভাববে না, ঠিক আছে, পয়েন্ট ভাববে না। এবার দেখো একের মাথায় বার নেই, পৌনপুনিক নেই, তাহলে এক বিয়োগ দেবে, 106 মাইনাস 1 করবে, ঠিক আছে, 106 মাইনাস 1, এটা করলাম 106 মাইনাস 1 বাই, এবার নিচেরটা করার সময় তুমি পয়েন্টের পরের সংখ্যাগুলোকেই দেখবে, পয়েন্টের পরে দুটো সংখ্যার মাথায় আবৃত দশমিক দেওয়া আছে বা পৌনপুনিক দেওয়া আছে, সেজন্য দুটো 9 নিচে বসবে, এটা পয়েন্টের আগের সংখ্যাটা তখন আর খেয়াল করবে না, পয়েন্টের পরের ভ্যালুটা নিয়েই নিচেরটা কাজ করবে, ঠিক আছে, তাহলে এইটা দাঁড়াচ্ছে তোমার 105/99 বা 3 দিয়ে কাটছো, 3 3 9, 3 5 15, ঠিক আছে, 3 3 9 35/33, এটা হবে উত্তর, এটা হবে অ্যান্সার 35/33, এটা হবে, দেখো 35/33 এক ঘর যাবে না, এই যে 35 কে যদি ভাগ করো 33 একে 33, হ্যাঁ এক ঘর গেল, তারপরে তোমার এরকম শূন্য, তারপরে এরকম শূন্য বসলো, শূন্য, তারপরে 33 কে 6 দিয়ে যাবে, তারপরে হয়তো সবই এরকম ভাবে যেতে থাকবে, 06 06 হতে থাকবে, ঠিক আছে, আর আমি করলাম না এটা, ঠিক আছে, 198, হ্যাঁ, তারপরে আবার 2 বসবে, আবার গেল না বলে 0, আবার যাবে না বলে আবার একটা 0 বসবে, আবার 6 বসবে, এরকম করে জল যেতে থাকবে, ঠিক আছে, 35/33 এটা হবে উত্তর। 14/11 যে করলে ওটা কিন্তু ভুল করলে, বুঝতে পেরেছো কি হবে? কনভার্সনটা পরিষ্কার ক্লিয়ার দেখানো আছে, একবার দেখো, দেখলেই বুঝতে পারবে। তাহলে ওপরে কি করলাম, ওপরে পুরোটা লিখবো 106 মাইনাস 1 লিখবো, কারণ ওপরে যেটার মাথায় থাকবে না পৌনপুনিক সেটাকে বিয়োগ দেব, ঠিক আছে, ওপরে পয়েন্ট কিছু দেখবে না, যা দেখতে পাচ্ছ পুরোটা লিখবে, মাইনাস যার মাথায় থাকবে না তাকে বিয়োগ দেবে, বাই নিচে করবে কি পয়েন্টের পরের ভ্যালুগুলো দেখবে, পয়েন্টের পরে 06 দুটো ডিজিটের মাথায় বার আছে, পৌনপুনিক আছে, এর জন্য দুটো 9 নিচে বসবে। হ্যাঁ পিডিএফ দেওয়া হবে তো, পিডিএফ বলতে তোমরা প্র্যাকটিস সেট, তো প্র্যাকটিস সেট অবশ্যই দেবো আমি।
এটা বুঝতে পারছো তো তোমরা? এইটুকু বুঝতে পেরেছো তো ক্লাস তোমরা? প্র্যাকটিস সেট দেবো, এটা বুঝতে পেরেছো? কি হলো, ইয়েস অর নো বলো। আচ্ছা, এবার আরেকটা পার্ট আছে, আরেকটা ফর্ম আছে, দেখো কি বলো তো, এরকম এরকম 1 পয়েন্ট, হ্যাঁ 427, 27 এর মাথায় বার আছে, এর দশমিক কি হবে? কি বলছো? 0.18। তুমি 0.18 এর মাথায় বার দিয়ে জিজ্ঞেস করছো কি হবে? বুঝতে পারোনি? তুমি কি একটু পর থেকে জয়েন করলে ক্লাস? চণ্ডী কুমার, তুমি কি পর থেকে জয়েন করলে না আগে থেকেই প্রথম থেকেই শুনছো? তুমি লিখেছো 0.18, 0.18 এটা একটা মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা, ঠিক আছে? এটা একটা মূলদ, কারণ কি এটা মানে 18/100, এটা তো জানো সবাই। এগুলো সসীম দশমিক, সসীম মানে 18-র পরে কিছু নেই, এখানেই ক্লোজ হয়ে যাচ্ছে। কিন্তু এখন যদি বলো 0.18, তার মাথায় দুটো পৌনকণিক দিয়ে দাও বা বার দিয়ে দাও, তার মানে এটা হচ্ছে তোমার 18 ওপরে বাই নিচে হবে 99। যার মাথায় পৌনকণিক দেখতে পাচ্ছ সেটা উপরে লিখবে, যতগুলো সংখ্যা দেখতে পাচ্ছ সেটা উপরে লিখবে, ডিভাইডেড বাই নিচে হচ্ছে যে যতগুলো দুটো সংখ্যা রিপিট হচ্ছে, 1 আর 8, 1 8 1, দুটো সংখ্যা রিপিট হচ্ছে বলে দুটো 9 নিচে বসবে। এবার যদি আমি 9 দিয়ে কাটি, উপরে 9 2 18, নিচে 2 বাই, এটা বুঝতে পেরেছো? এবার একটু 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 বুঝতে পারছো? এটার সাথে এটার তুলনা পার্থক্য কোথায়? এটা 0.18 এ শেষ হয়ে গেছে, আর এই 0.18 এর মধ্যে পৌনকণিক মানে এটা 0.18 0.18 18 18 18 করে এরকম ভাবে ভগ্নাংশটা চলছে, রিপিট হচ্ছে। এটা অসীম দশমিক, এটা সসীম, এটা অসীম। এবার বুঝতে পারছো? চলো তাহলে এইভাবেই হবে, এইভাবেই বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে ওপরে মনে রাখবে যে যে সংখ্যা রিপিট হচ্ছে সেইগুলো ওপরে বসবে, আর নিচে যতগুলো রিপিট হচ্ছে ততগুলো 9 নিচে বসবে। এবার আরেকবার শূন্যর কনসেপ্ট আসছে। শূন্যর কনসেপ্টটা হচ্ছে যে, শূন্যর কনসেপ্টটা হচ্ছে এরকম, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাতে শূন্যর কনসেপ্ট পাবো এবার আমরা। কি নিচে শূন্য বসবে কখন, ব্যাস, আর কনসেপ্ট বেশি নেই, নিচে 9 আর 0 এই দুটো দিয়েই হয়। আচ্ছা, এটা সমান সমান এটার p/q কি হবে? ঠিক আছে, যখন আমি বলেছি যে দুটোর সংখ্যা উপরে দেখতে পাচ্ছ 1 4 2 7, চারটে সংখ্যা দেখতে পাচ্ছ, তুমি চারটে সংখ্যাই লিখে নেবে, ঠিক আছে? এবার এখানে আমি এই সংখ্যাগুলোর ক্ষেত্রে শুধু 18 হয়েছিল, আর কিচ্ছু হয়নি ওপরে, কিন্তু এখানে 1 4 2 7 এবার বিয়োগ দিতে হবে। কেন বলো তো? এই সংখ্যাতে 18.18, এখানে 018, বাঁদিকে জিরোর কোনো মান ভ্যালু নেই, শুধু 18-র মাথায় দুটো ডিজিট ছিল, দুটোর মাথাতেই পয়েন্টের ডেসিমাল ছিল বা পৌনপুনিক ছিল, সেজন্য দুটোই আমি রিপিট করেছি, মানে দুটোই সংখ্যা লিখেছি। কিন্তু এখানে 1 4 2 7 এর মধ্যে শুধু 2 আর 7-এর মাথায় পৌনপুনিক আছে, এরা আবৃত হয়েছে। এখানে 1 তো যা হবে না, আর 2 এর 4, এই 4টাও পুনরাবৃত হয়নি, 4 একবার 4 দিয়ে ভাগ গেছে, তারপরে 2 7 2 7 2 7 2 7 করে করে রিপিট হয়েছে, আবৃত হয়েছে। 4, এই যে 1 আর 4, এবার 1 আর 4 এর মাথায় নেই, সেই জন্য বিয়োগ দেবে 1 আর 4-কে, হয়ে গেল, লব হয়ে গেল, ব্যাস এটুকুই, আর কিছু আলাদা হবে না, লবটা হয়ে গেল। এবার হরে কি হবে? হরটা করার সময় পয়েন্টের আগের সংখ্যাগুলো আর দেখো না, পয়েন্টের আগে 1 আছে ওটাকে নিয়ে কিচ্ছু ভাবতে হবে না, ওটা নিয়ে মাথা মাথা নেই, পয়েন্টের আগে 1 থাকুক 2 থাকুক 0 থাকুক, পয়েন্টের আগের ভ্যালু নিয়ে বাঁদিকের সংখ্যা নিয়ে ভাববে না, পয়েন্টের পরের সংখ্যা নিয়ে ভাববে, ঠিক আছে? পয়েন্টের পরের সংখ্যা নিয়ে যদি ভাবো, দেখো পয়েন্টের পরে 4 2 7 তিনটে সংখ্যা আছে, তার মধ্যে 2 আর 7-এর মাথায় বার আছে, 4-এর মাথায় বার নেই, 2 7 দুটো ডিজিটের মাথায় বার আছে, সেজন্য দুটো 9 নিচে বসবে। আর 4-এর মাথায় বার নেই, 4-এর মাথায় পয়েন্টের ডেসিমালটা নেই, বারটা 2 7 থেকে হয়েছে, 4-এর মাথায় নেই বলে
একটা শূন্য একটার মাথায় নেই, একটার মাথায় নেই বলে একটা শূন্য নিচে বসবে, একটা শূন্য নিচে বসবে, ব্যাস হয়ে গেল। এবার এটাকে ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। বুঝতে পেরেছো? এটাকে ক্যালকুলেশন করতে হবে। 1427 থেকে 14 বাদ দিলে 4 থেকে 7, 3, 1 4, 1 4 1 3 আর নিচে হচ্ছে 990। আচ্ছা, আর কাটাকুটি যাবে, এটা কাটাকুটি যাবে, 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 3 এ 9, 3 4 এ 12, 3 7 এ 21, 3 1 3, আরো 3 দিয়ে যাবে, 3 1 3, 3 5 15, 3 7 21, আবার এটা 3 দিয়ে গেলে 1 1 0। ফাইনালি এটা দাঁড়াচ্ছে 157/110। দুবার 3 দিয়ে কাটলাম, দুবার 3 দিয়ে কাটলাম, করো। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ইয়েস আর নয় বলো। ঠিক আছে তো, সবার ক্লিয়ার তো? আচ্ছা, আর একটা জাস্ট এক্সাম্পল আমরা নিয়ে নিই, আর একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরো এখানে এটা বলছে, ধরো 1.4576, 576 এর মাথায় বার আছে, এটার দশমিক ভগ্নাংশ কত হবে? ঠিক আছে, 1.4576, 576 এর মাথায় বার দিয়েছি, বা পয়েন্টের ডেসিমালটা পৌনপুনিকও দিতে পারতাম। তাহলে এটা মানে হবে তোমার, করো 1 4 5 7 6, ওপরে সব 1 4 5 7 6 পরপর লিখে দেব, মাইনাস আমি দেখতে পাচ্ছি 1 আর 4 এর মাথায় নেই, যা দে এক পয়েন্টের আগে থাকুক পরে থাকুক সেসব ব্যাপার নয়। 14 মাথায় বার দেখতে পাচ্ছি না, 14 বিয়োগ দেব, 14 বিয়োগ দেব, আর হয়ে গেল ওপরটা। এবার নিচে যখন করব পয়েন্টের পরের ভ্যালু নিয়ে কাজ করব। পয়েন্টের পরে তিনটের মাথায়, তিনটে ডিজিটের মাথায় বার আছে, একটা ডিজিটের মাথায় বার নেই, 3টে 9 তাহলে নিচে বসবে, একটা শূন্য নিচে বসবে, 9 9 9 0। এবার বিয়োগ দেব, 6 2 হলো, 1 থেকে 7 বিয়োগ দিলে এখানে 6 হলো, 5 4 1 বাই 9 9 9 0। ঠিক আছে, এবার 2 দিয়ে ওপর নিচে 2 দিয়ে কাটবে, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আরো 2 দিয়ে করবে, 3 দিয়ে কাটবে, আবারও 3 দিয়ে কাটছে, আর যাবে না। ফাইনালি এটাই উত্তর, 809/555, এটাই উত্তর হবে, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, হলো প্রত্যেকের? চলো তাহলে তোমাদের নাম্বারস বুঝতে পারলে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি নাম্বারসগুলোর এবারে কিছু, তাহলে তোমাদের এই কনভার্সনটা হয়ে গেল প্রত্যেকে। ঠিক আছে, রূপান্তর করা, দশমিকে কনভার্ট করা, দশমিক থেকে ফ্র্যাকশনে কনভার্ট করা, দশমিক থেকে ভগ্নাংশে রূপান্তর করা হয়ে গেল, কিন্তু শিখে গেলে। আচ্ছা, তাহলে আমরা সংখ্যার ক্লাসিফিকেশনে দেখেছিলাম বাস্তব সংখ্যা হয়, অবাস্তব সংখ্যা হয়। বাস্তব সংখ্যা হচ্ছে দুরকম, মূলদ অমূলদ। মূলদ হচ্ছে সমস্ত অখণ্ড সংখ্যা মূলদ হয়, এবং
যে সমস্ত দশমিক সংখ্যাগুলোকে ফ্র্যাকশনে কনভার্ট করা যায় ভগ্নাংশে, সেইগুলো মূলদ হয়। বাদ বাকি অসীম এবং অপুনরাবৃত্ত বা অনাবৃত দশমিকগুলো অমূলদ হয়। এরকম ভাবে আমি সংখ্যার এটা দিয়েছিলাম, সংখ্যা বাস্তব অবাস্তব। অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা হচ্ছে যখন রুটের মধ্যে -1 চলে আসবে, তখন সেটাকে আই দিয়ে ডিনোট করা হয়। এইরকম সংখ্যাকে তোমার অবাস্তব সংখ্যা বলে। বাস্তব হলো মূলদ, অমূলদ। মূলদ হচ্ছে অখণ্ড সংখ্যা এবং দশমিক তোমার হচ্ছে যে সসীম দশমিক হতে পারে, সেটা দশমিক অসীম হলে আবৃত দশমিক হতে হবে, বা ঠিক আছে আবৃত, এই দুটো হচ্ছে। আর অমূলদের মধ্যে পড়ছে করণী আর অসীম অনাবৃত দশমিকগুলো। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস হচ্ছে তোমার, এগুলো হচ্ছে মূলদ আর এটা হচ্ছে অমূলদ। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে গেল সংখ্যার যেটা ভাগ, শ্রেণী বিভাগটা ক্লিয়ার হয়ে গেল প্রত্যেকের কাছে, একদম এটা জিস্ট করে দিলাম। হ্যাঁ, এবার এখানে আরো অঙ্ক আসছে। তারপরে আমরা অসীম আবৃত দশমিক থেকে কি করে ভগ্নাংশে পরিণত করতে হয় সেটা শিখলাম। করেছো সবাই? আচ্ছা, এবার যেটা শিখবো সেটা হচ্ছে তোমার এবার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে এই যে অখণ্ড সংখ্যার শ্রেণী বিভাগ আছে। অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যাকে বলা হয় কি বলতো? অখণ্ড সংখ্যাকে কি বলে? অখণ্ডটাকে আমি আলাদা করে নিচে হেডিং করছি। এই অখণ্ড সংখ্যাকে বলা হয় দু রকম, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে না ধনাত্মক অখণ্ড সংখ্যা, ওরকম ভাবে বলি। ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা আর নেগেটিভ ইন্টিজার নয়, অধনাত্মক বলবে না। অধনাত্মকই বলো, অধনাত্মক অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা তাহলে দু রকমের, একটা ধনাত্মক একটা অধনাত্মক, মানে পজিটিভ একটা আর একটা এবার ধনাত্মক অখণ্ড সংখ্যার মধ্যে তোমার যেটা পড়ছে সেটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা পড়ছে, পূর্ণ সংখ্যা পড়ছে। ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে হচ্ছে তোমার সেটা শুরু হচ্ছে শূন্য থেকে। ঠিক আছে, শূন্য থেকে শুরু হচ্ছে, এর মধ্যে পড়ছে পূর্ণ সংখ্যা। আর অধনাত্মক মানে হচ্ছে সেগুলো স্টার্ট হচ্ছে, শুরু হচ্ছে তোমার অখণ্ড, তো এগুলো সব অখণ্ড, এগুলোতে ফ্র্যাকশন নিয়ে কনভার্ট, শুরু হচ্ছে -1 থেকে। আর ধনাত্মক অখণ্ড সংখ্যা যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা। অপূর্ণ সংখ্যা ওরকম বলে ব্যাপার হয় না, সেটা শুরু হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যাটা এখানটা এরকম ভাবে লেখো, এটা শুরু হচ্ছে শূন্য থেকে, শূন্য থেকে শুরু হচ্ছে। 0, 1, 2, মানে এটা হচ্ছে শুরুটা।
3 এরকম করে পজিটিভ ইনফিনিটি অবধি সমস্ত সংখ্যাই হচ্ছে ধনাত্মক সংখ্যা। আর অধনাত্মক মানে সেটা -1 থেকে শুরু হচ্ছে, -1 -2 -3 করে এবার চলতে থাকবে মাইনাস ইনফিনিটি অবধি, যতদূর তুমি কল্পনা করতে পারো। ঠিক আছে, এইভাবে শ্রেণী বিভাগটা করো। তাহলে আমি পূর্ণ সংখ্যাটা বলে দিচ্ছি কি, পূর্ণ সংখ্যা যেটা লিখেছিলাম আমি প্রথমে ওটা বলে দিচ্ছি আমি কি। এই যে শূন্যকে শুধু বলা হয়, মানে সরি, শূন্য থেকে সমস্ত সংখ্যাকে বলা হয়, শূন্য থেকে, হ্যাঁ, সব ধনাত্মক সংখ্যাকে, সমস্ত ধনাত্মক সংখ্যাকে, শূন্য থেকে শুরু করে সব ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা শূন্য থেকে আর এক থেকে সব, এক থেকে মানে শুধু শূন্যটা বাদ যাবে সংখ্যাকে বলা হয় প্রাকৃতিক সংখ্যা। আচ্ছা, আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি। একটা জিনিস আমি একটুখানি ক্লাসিফিকেশনটা আমি একটু চেঞ্জ করছি, জাস্ট এখানটা একটু চেঞ্জ করছি আমি, একদম ঠিক। এখানে শূন্যটা কেটে দাও, এখান থেকে। ধনাত্মক সংখ্যা, অধনাত্মক সংখ্যা বা অধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যাও বলতে পারো, আর শূন্যটাকে সম্পূর্ণ আলাদা একটা রাখো, কারণ শূন্য কিন্তু ধনাত্মকও নয় আর ঋণাত্মকও নয়। শূন্যটা ধনাত্মক সংখ্যা নয়, শূন্যকে আলাদা রাখো। শূন্য ধনাত্মক সংখ্যা, আর একটা জাস্ট টেনে দিয়ে এখানে শূন্য বসিয়ে দাও। আমি বলছি শোনো, এটা টেনে নিয়ে এখানে শূন্য বসিয়ে দাও। শূন্য ধনাত্মক অখণ্ড, অধনাত্মক বা ঋণাত্মক, ঠিক আছে, সংখ্যা। তাহলে শূন্যটা কিন্তু আমার ধনাত্মকও নয় ঋণাত্মকও সংখ্যা নয়। শূন্য হচ্ছে একটা, শূন্য থেকে সব ধনাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। শূন্য একটা পূর্ণ সংখ্যা, মানে অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে। অখণ্ড, এটা ধনাত্মক অখণ্ড বলবে না বা ঋণাত্মক অখণ্ড বলবে না। শূন্যর নাম হচ্ছে, শূন্য মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হোল নাম্বার, পূর্ণ সংখ্যা। শূন্য থেকে সমস্ত ধনাত্মক সংখ্যা, শূন্য ধনাত্মক সংখ্যাগুলোকে একসাথে বলা হয় পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আর শুধু ধনাত্মক সংখ্যাগুলোকে, যেগুলো ধনাত্মক সংখ্যা মানে 1 থেকে যেগুলো শুরু হচ্ছে, সেই 1 থেকে যে ধনাত্মক সংখ্যাগুলো, সেগুলো হচ্ছে সব ন্যাচারাল নাম্বার, প্রাকৃতিক সংখ্যা। শূন্য কিন্তু ধনাত্মক না, মানে অখণ্ড সংখ্যা তাহলে 3 রকমের হলো, একটা শূন্য, একটা ধনাত্মক অখণ্ড, একটা ঋণাত্মক অখণ্ড, ঠিক আছে। শূন্য ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়। শূন্যকে বলা হয়, এটা লিখে নাও, শূন্য থেকে সব ধনাত্মক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর 1 থেকে সব ধনাত্মক সংখ্যা হচ্ছে, বা এই ধনাত্মক সংখ্যাগুলো 1 থেকে, ব্যাপারটা আমি লিখে দিলাম যা বোঝা যায়, যাতে সব ধনাত্মক সংখ্যাগুলো হচ্ছে সব প্রাকৃতিক সংখ্যা, ঠিক আছে, প্রাকৃতিক সংখ্যা। মোটামুটি বুঝতে পেরেছো এই জায়গাটা? ক্লিয়ার হলো? হ্যাঁ, ঋণাত্মক লিখবে, ঋণাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক বা অধনাত্মক যেটা লিখেছি, ঠিক আছে, নন নেগেটিভ, নন পজিটিভ আর কি, ঠিক আছে, নন পজিটিভ। শূন্য হচ্ছে ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়, অঋণাত্মক, মানে এটা হচ্ছে শূন্য হচ্ছে পূর্ণ সংখ্যা একটা। তাহলে প্রথম পূর্ণ সংখ্যা, শূন্য থেকে সব সংখ্যাগুলোই পূর্ণ সংখ্যা, শূন্য থেকে ধনাত্মক সংখ্যা, শূন্য প্লাস সব ধনাত্মক সংখ্যা সমষ্টি মানেই পূর্ণ সংখ্যা, ঠিক আছে। শূন্য প্লাস সমস্ত ধনাত্মক সংখ্যা মানেই হচ্ছে সব পূর্ণ সংখ্যা, যেটা লিখেছি। আর শুধু ধনাত্মক সংখ্যাগুলোকে বলা হয় প্রাকৃতিক সংখ্যা, ঠিক আছে, প্রাকৃতিক। আর হচ্ছে এই যে ধনাত্মক সংখ্যাগুলোর মধ্যে আবার তোমার জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা তো আছে, এগুলো জানোই, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা আছে। আবার ধনাত্মক সংখ্যাগুলোকে আরো একরকম ভাবে ভাগ করা যায়, সেটা হচ্ছে যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, ঠিক আছে। ধনাত্মক সংখ্যাগুলোকে আরো একরকম ভাবে শ্রেণীবিভাগ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে এক, যৌগিক মৌলিকে যদি ভাঙো তাহলে একটা আলাদা থাকবে, এক যৌগিকও নয়, মৌলিকও নয়। এক মানে একটা ভাগ হচ্ছে ধনাত্মকের জোড় বিজোড়। জোড় মানে হচ্ছে প্রথম জোড় সংখ্যা হচ্ছে 2, 4 এগুলো,
বিজোড় সংখ্যা যেমন হচ্ছে 1 3 এগুলো, ঠিক আছে। আর এক ধনাত্মক সংখ্যাকে যদি এইভাবে ভাঙো, এক একটা আলাদা, এক যৌগিকও নয় মৌলিকও নয়, তারপরে মৌলিক লিখলাম যৌগিক লিখলাম, এক মৌলিক যৌগিক। এক হচ্ছে মৌলিক, তারপরে প্রথম মৌলিক সংখ্যা তার মানে হচ্ছে 2 3 5। মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাগুলোর গসাগু 1, মানে যে সংখ্যাগুলো সেই সংখ্যা এবং 1 দিয়ে বিভাজ্য, সেগুলোই মৌলিক সংখ্যা। আর প্রথম যৌগিক সংখ্যা হচ্ছে যেমন 4 6, তারপরে 6, তারপরে আসবে 8 ডট ডট ডট, হ্যাঁ, তারপরে 3 5, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 2 3 5 7 11, এগুলো মৌলিক সংখ্যা, যেগুলো শুধুমাত্র 1 এবং সেই সংখ্যা দিয়ে বিভাজ্য। আর 1 এবং সেই সংখ্যা ছাড়াও যদি আর একটা এক্সট্রা কোনো অন্য কোনো উৎপাদক থাকে, এক বা সেই সংখ্যাটা ছাড়া যদি অন্য কোনো মিনিমাম একটা সংখ্যা দিয়ে ভাগ চয়, তাহলেই সেই সংখ্যাটা হয়ে যাবে যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এইগুলো সংখ্যাগুলো ক্লিয়ার হলো প্রত্যেকের? জিরো, হ্যাঁ, জিরো মূলদ সংখ্যা। কেন জিরো মূলদ সংখ্যা? জিরোকেও তোমার এরকম লিখতে পারো যে 0/1, ঠিক আছে। 0/1 মানে তো 0, ঠিক আছে। আর আমার জিরোটাও পড়ছে তোমার অখণ্ড সংখ্যার মধ্যেই পড়ছে, জিরো অখণ্ড সংখ্যার মধ্যেই, জিরো ধনাত্মক অখণ্ড ঋণাত্মক অখণ্ড। তাহলে আমার মূলদ সংখ্যার ডেফিনেশন ছিল যে p/q আকারে লেখা যাবে, যেখানে কিউটা নট ইকুয়াল টু জিরো, নিচেটা নট ইকুয়াল টু জিরো হতে হবে। ওপরটা জিরোর কথা বলেনি, শুধু নিচেটা জিরো হবে না, কিন্তু ওপরটা জিরো হতে পারে। ওপরটা যে কোনো অখণ্ড সংখ্যা হতে পারে, যে কোনো দুটোই অখণ্ড হবে, কিন্তু নিচের অখণ্ডটা শুধু জিরো ছাড়া যে কোনো অখণ্ড সংখ্যা হবে, আর ওপরেরটা জিরো হতে পারে। তাহলে জিরো অবশ্যই একটা মূলদ সংখ্যা, অবশ্যই একটা মূলদ সংখ্যা। কি বুঝলে না বলো? বোঝা গেল? এই অবধি যতটা হয়েছে বোঝা গেছে? আচ্ছা, আর একটা তোমাদের কথা বলে রাখি, তাহলে আর তোমাদের এখান থেকে, এই চ্যাপ্টার থেকে অঙ্ক যেরকম আসতে পারে, আমি তোমাদের বলছি। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, যে এই যে পাই, জানো তো, পাই মানে যেটাকে আমরা পাই যেটাকে বলি না, পাই 3.14, পাইয়ের মান হয় 3.14, এটা আমরা ইউজ করি, পাইয়ের মান বা 22/7 আমরা ইউজ করি, কিন্তু পাই কিন্তু এখানে শেষ নয়। 3.14 এর পরেও এটা কিন্তু তোমার অনাবৃত দশমিক, মানে এই যে এই দশমিকটা অসীম অনাবৃত দশমিক। পাই কিন্তু একটা অমূলদ সংখ্যা, পাই একটা অমূলদ সংখ্যা, এটা মাথায় রাখবে, ঠিক আছে। পাই একটা অমূলদ সংখ্যা। আচ্ছা, এবার পরেরটায় যাচ্ছি। আচ্ছা, তোমাদের 22/7 যদি বলো, যদি তোমরা বলো 22/7, যদি তোমাকে অঙ্কে যদি এরকম দেয় যে 22/7 দিল, ঠিক আছে, 22/7 বললো যে এটা কি মূলদ? 22/7 এটা তোমাকে ভগ্নাংশের আকারেই দিয়েছে, এটাকে তুমি পাই ভাববে না, এটাকে মূলদ বলবে। কিন্তু তোমাকে যদি বলে পাই, এই পুরো এই জিনিসটা যদি দিয়ে দেয় পাই, তখন তুমি সেটাকে অমূলদ বলবে, ঠিক আছে, অমূলদ বলবে। 22/7 যদি লিখে দেয় তাহলে মূলদ, যদি বলে পাই যদি কথাটা উল্লেখ করে দেয় তাহলে অমূলদ, ঠিক আছে। 3.14, ঠিক আছে। এবার এখানে ডট 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 যদি দিয়ে যায়, কোনো মাথায় পয়েন্টের ডেসিমাল ফেসিমাল দিল না, তার মানে তুমি বুঝবে যদি মিনিমাম 3টে ডট দিলেও মানে সেটা অসীম দশমিক হয়ে যাবে। 3টে ডট দেওয়া মানে 3টের বেশি ডট দিলেও হবে, 3টে ডট দেওয়া মানে অসীম হয়ে যাবে। আর মাথায় কোনো পয়েন্টের ডেসিমাল যদি না দেয়, বুঝতে হবে যে এটা অসীম অনাবৃত দশমিক, ঠিক আছে, মানে এটা অমূলদর মধ্যে পড়ছে। এবার অসীম জেনারেলি এগুলো বলে দেয় যে এরকম তোমার অনাবৃত দশমিক হলো, বা এরকম ধরো দিয়ে দিল 0.14 এর মাথায় বার দিয়ে দিল, এটা তখন তোমার কিন্তু মূলদ হয়ে যাবে, এটা তখন তোমার মূলদ হয়ে যাবে।
ধনাত্মক নয়, যেটা ঋণাত্মক। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো হয়েছে প্রত্যেকের কাছে ক্লিয়ার? শোনো, তোমাদের এইটার উপরে আমি একটা প্র্যাকটিস সেট দেবো। প্র্যাকটিস সেটটা হচ্ছে এই সেটটা আমি তোমাদের দেবো। যেমন ধরো এই কোশ্চেনটা, এখানে √3 আছে, এটা হ্যাঁ √3 আছে, এটা কি সংখ্যা? জাস্ট আমি একটা এক্সাম্পল আমি জিজ্ঞেস করছি, তোমরা নিজেরা এটা বলো আমাকে। এটা √3 আছে, এটা কি সংখ্যা? কোশ্চেনটা হচ্ছে 2 ব্র্যাকেটের মধ্যে √3 + 11 হলো অপশান এ প্রাকৃতিক সংখ্যা, অপশান বি পূর্ণ সংখ্যা, অপশান সি অমূলদ সংখ্যা, অপশান ডি মূলদ সংখ্যা। কি হবে? ঠিক আছে, এটা হবে তোমার এই যে রুট, যখনই √3 দিয়ে দিয়েছে, যে 2 ব্র্যাকেটে এই যে √3 + 11 দিয়ে দিয়েছে, এই √3 যখন এইরকম একটা সংখ্যা থাকবে, এটাকে আমি সবসময় বলেছি যে কোনো করণী যেগুলোর এক্স্যাক্ট যে বর্গমূল বা ঘনমূল এসব ছাড়া, বর্গমূল ঘনমূল ছাড়া সমস্ত মানে ওই রুট করণী সেগুলো সব অমূলদ সংখ্যা, সব অমূলদ সংখ্যা হবে। ঠিক আছে, হ্যাঁ এটার অ্যান্সার সি হবে, সি হবে। ঠিক আছে, আচ্ছা এবার ধরো এখানে কি কোশ্চেন দিয়েছে, সেকেন্ড কোশ্চেনটা কি বলছে, 2 এবং 3-এর গুণফল হলো, 2 এবং 3-এর গুণফল হলো, 3 আর 2 এর গুণফল হচ্ছে 2 × 3 কত হয়? এটা কি লিখছে? কখনো মূলদ সংখ্যা, কখনো অমূলদ সংখ্যা। 4-এর সমান একটি মূলদ সংখ্যা, একটি অমূলদ সংখ্যা। কখনো মূলদ কখনো অমূলদ, সেটা আবার হয় নাকি? 4-এর সমান তো নয়, 4 নয় 6, 3 × 2 = 6, 6 তো মূলদ সংখ্যা, 6/1 লেখাই তো যায়। 2 এর অ্যান্সারটাও কি হবে? অপশান সি। ঠিক আছে, অপশান সি। 5-এরটা, 3-এরটা, 5 এবং 7-এর মধ্যে মূলদ সংখ্যার সংখ্যা কত? 5 এবং 7-এর মধ্যে, ঠিক আছে, 5 আর 7-এর মধ্যে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা 5 নিজে একটা মূলদ সংখ্যা, 6 একটা মূলদ সংখ্যা। ও আচ্ছা, 5 আর 7-এর মধ্যে বলেছে, 5 আর 7-এর মধ্যে বললে 5 আর 7-কে নেওয়া যাবে না, মানে ইনক্লুড নয়, 5 আর 7 কিন্তু ইনক্লুডিং হবে না। 5 আর 7-এর মধ্যে, মধ্যে মানে 5 আর 7 বাদ দিয়ে একটাই আছে, আর মূলদ না, ও সরি একটাই সংখ্যা নয়, এটা একটা হবে না উত্তর, এটা অসীম হবে, অসীম, অবশ্যই অসীম। কেন না, এই যে 5 আর 7-এর মধ্যে তোমার কি আছে, 5 আর 7-এর মধ্যে তোমার 5 থেকে 7, তার মধ্যে তোমার অনেক সংখ্যা আছে, 5.5, 5.6, 5.666, অসীম সংখ্যা আছে। 5.99ও একটা সংখ্যা, 5.999ও একটা সংখ্যা, এখানে শেষ করে দিলাম। একেও তো তুমি মূলত করতে পারো, 5 3টে নয় বাই 1-এর পিঠে 3টে শূন্য, বা এটা 599 বাই এখানে 100 দিয়ে দিলাম, মানে অসীম আছে এরকম। 5 থেকে 6-এর মধ্যে অসীম সংখ্যা, 6-এর মধ্যেই অনেক সংখ্যা, তারপর 6 থেকে 7-এর মধ্যেও অনেক সংখ্যা। ঠিক আছে, অ্যান্সারটা অসীম। যদি এখানে অখণ্ড সংখ্যা বলতো তাহলে একটা হতো উত্তর, যদি বলতো 5 আর 7-এর মধ্যে অখণ্ড সংখ্যা কটা আছে, তাহলে আমার এক অ্যান্সার হতো। ডি নয় কিন্তু, অসীম হবে, এক নয়, অখণ্ড সংখ্যা বলেনি কিন্তু, এটা মূলদ সংখ্যার কথা বলেছে। মূলদ মানে কিন্তু অসীম সংখ্যা আছে, 5-এর পরে 5.1, 5.2, 5.3, 5.4, এগুলো তো সবই মূলদ সংখ্যা। এরকম করে 5.45 আমি যদি বলি, বা 5.455 বলে দিলাম, একটা একটু বাড়িয়ে দিলাম, 456 বলে দিলাম, শেষ করে দিচ্ছি তো, টার্মিনেট করে দিচ্ছি তো, এগুলো অসীম দশমিক, এগুলো অসীম দশমিক নয়, এগুলো তো সব ভগ্নাংশে পরিণত করা যাবে। 5.4556 বাই 1-এর পিঠে 4টে শূন্য দিয়ে দিলাম, এটা তো p/q আকারে প্রকাশ করা হয়ে গেল। ঠিক আছে, অসীম সংখ্যা আছে। শোনো, আমি তোমাদেরকে এই যে সেটটা দিচ্ছি, এই সেটটা না আজকের ক্লাসটা আর এখন এখানে কন্টিনিউ হবে না, আজকের ক্লাসটা আমাকে এখানেই আজকে স্টপ করতে হবে। হ্যাঁ, আমি এইখানে আজকে শেষ করছি, কারণ এরপরে ক্লাস আছে অন্য ব্যাচে। এইগুলো তোমাদের কোশ্চেন তোমাদের মানে থাকবে তোমাদের সেটে, এই সেটটা তোমাদেরকে এখনই প্র্যাকটিস করতে দিয়ে দেওয়া হবে, তোমরা উত্তরটা করে রাখো, তারপর আমি অ্যান্সারটা তোমাদের ক্লাসরুমে পোস্ট করে দেবো। ঠিক আছে, এরকম কোশ্চেন তোমাদের থাকবে, মানে এগুলো প্র্যাকটিস করো, আমি তারপরে এগুলো তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই দিয়ে দেবো, আমি তোমাদের প্র্যাকটিসের অ্যান্সারটা দিয়ে দেবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। ওকে,
সবার তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা হোয়াটসঅ্যাপ করবে আমাদের 6289, আমি আগেও বলেছি 585056 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যে কোনো রকম অসুবিধা হলে, কিছু জানার হলে, কিছু বলার হলে, কোনো কিছু সাজেশন দেওয়ার হলে, অবশ্যই কিছু যদি মনে হয় যে এইটা পড়ান বা ওইটা, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই, বাই। এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করতে হবে, তারপরে আমি নেক্সট দিন আবার আমরা অন্য একটা চ্যাপ্টার করবো। আর নেক্সট দিন আমি আরেকটু এই চ্যাপ্টারের আরেকটু পার্ট বাকি রইলো, তোমাদের সেটা বলে দেবো। প্র্যাকটিস করতে হবে বেশি, ঠিক আছে? প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করো, আমি তারপর তোমাদের বলে দেবো, ঠিক আছে? আমি প্র্যাকটিস সেট তোমাদের ক্লাসরুমে দিয়ে দেবো, প্র্যাকটিসটা করো অবশ্যই। ওকে, বাই।